convex surface is placed on a plain glass plate. মানে এটা নিউটন রিং এক্সপেরিমেন্ট। নিউটন রিং এক্সপেরিমেন্টটা কি? যদি একটা প্লানো প্লানো কনভেক্স মানে সমতল উত্তল লেন্স, ঠিক আছে? উইথ ইটস কনভেক্স সারফেস ইজ প্লেসড, যদি তার একটা উত্তল পৃষ্ঠটা একটা প্লেন গ্লাস প্লেটের উপরে রাখা হয়, ঠিক আছে? বা একটা রাখা হলো, যদি একটা, আমি আবার বলতেছি, একটা সমতল উত্তল লেন্সের উত্তল পৃষ্ঠটা একটা প্লেন গ্লাসের উপর রেখে if monochromatic light is allowed to fall normally on the lens, যদি একবর্ণী আলোক রশ্মি এই লেন্সের উপরে ফেলা হয় তাহলে কি হবে? the film is viewed in reflected light, তখন এই রিফ্লেক্টেড লাইটের একটা ফিল্ম দেখা যাবে, ঠিক আছে? alternate alternate bright and dark concentric rings, okay, are seen around the point of contact. এই যে বিন্দুতে এটা স্পর্শ করছে, এই যে এই বিন্দুটা দেখেন, এই যে এই বিন্দুটা আমি একটু লাল দাগ দিয়ে দেখালাম, এই যে বিন্দুতে স্পর্শ করছে, ওই বিন্দুতে, যে বিন্দুতে স্পর্শ করছে ওই বিন্দুর চারপাশে, ওই বিন্দুর চারপাশে কি দেখা যাবে? একটা ব্রাইট, এই যে অল্টারনেট ব্রাইট এন্ড ডার্ক, ব্রাইট এবং ডার্কের এই কনসেন্ট্রিক রিং, মানে একটা একটা ঘন আবদ্ধ একটা রিং, মানে একটা কনসেন্ট্রিক আর কি রিং, মানে এটা কি সুন্দর সুসংগঠিত একটা রিং দেখা যাবে। মানে আপনি চিন্তা করতে পারেন এই বিন্দুটাকে যদি আমরা স্পর্শবিন্দু বলি, তার চারদিকে এরকম অনেকগুলো রিং দেখা যাবে, ঠিক আছে? এটা কে আবিষ্কার করছে? এই বিজ্ঞানী স্যার আইজ্যাক নিউটন, ঠিক আছে? বা স্যার আইজ্যাক নিউটন মানে নিউটন আমরা বলতে পারি, যে নিউটন এটা আবিষ্কার করছে অ্যাকর্ডিং টু হিজ নেম, দিস ইজ কল্ড নিউটন রিং, ঠিক আছে? আমি আবার বলতেছি, দেখেন একটু মনোযোগ দিয়ে শোনেন, যে আমরা এইটা হলো একটা সমতল, এক পৃষ্ঠ সমতল আর এক পৃষ্ঠ উত্তল, এরকম লেন্সকে বলা হয় সমতল উত্তল লেন্স, মানে সম উত্তল লেন্স বা সমতল প্লাস উত্তল, সমুত্তল লেন্স। এক পৃষ্ঠ সমতল আর এক পৃষ্ঠ উত্তল। তো উত্তল পৃষ্ঠটাকে আমরা একটা এরকম একটা গ্লাসের উপর রাখলাম, সমতল গ্লাস, মিররের মতো এরকম একটা গ্লাস, ঠিক আছে? মিরর না, গ্লাস, নট মিরর, গ্লাস। এরকম গ্লাসের উপর রেখে এর উপরে যদি আমরা এরকম আলো ফেলি, এর উপরে যদি এরকম আলো ফেলা হয়, আলো একবর্ণী আলো, কিন্তু মনোক্রোমেটিক লাইট, তাহলে কি হয়ে যাবে? দূর থেকে যদি দেখা যায় এই একবর্ণী আলোকে ফেলার পরে, তখন দেখা যাবে যে এই এই যে যেখানে স্পর্শ করছে তার চারপাশে এরকম, মানে যদি দূর থেকে দেখলে, এটা তো আর খালি চোখে দেখা যাবে না, আমরা মনে করেন যে কোনো অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখলেই সুন্দর হয়, এরকম চারপাশে অনেকগুলো রিং দেখা যাবে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু স্যার আইজ্যাক নিউটন, এই রিং গুলোকে বলা হয় নিউটন রিং। ক্লিয়ার? আবির, শোনা যাচ্ছে কি? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, বাংলা একটু বুঝে নেন। এই প্লেন ও কনভেক্স, সমতল উত্তল, কনভেক্স মানে উত্তল, প্লেন মানে সমতল, একসঙ্গে সমতল উত্তল একটা লেন্সকে একটা গ্লাস প্লেটের উপর রাখা হলো এবং তার উপরে এই মনোক্রোমেটিক লাইটটা ফেলা হলো, তখন কি হলো? যদি এটা দেখা যায়, তখন মনোক্রোমিক লাইটটা ফেলে এটার উপরে যদি দেখা যায়, তখন দেখা যায় যেখানে স্পর্শ করেছে এই লেন্সটা গ্লাসের, ওই স্পর্শবিন্দু, এই লাল দাগ দিয়ে দেখালাম, এই স্পর্শবিন্দুর চারদিকে কতগুলো একটা কনসেন্ট্রিক রিং দেখা যাবে, ঠিক আছে? অ্যাকর্ডিং টু মানে হ্যাঁ, অ্যাকর্ডিং টু স্যার আইজ্যাক নিউটন বা আহ, নিউটন, স্যার আইজ্যাক নিউটন ফার্স্ট ডিসকভার দিস রিং, অ্যাকর্ডিং টু হিজ নেম, দিস রিং ইজ কল্ড নিউটন রিং। ক্লিয়ার? স্যার জি হচ্ছে স্যার। স্যার এই যে ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্টের ক্ষেত্রে হচ্ছে আমরা হচ্ছে এটাকে একটা পর্দার মধ্যে ফেলছিলাম, তো সেই ক্ষেত্রে এটা মানে ওইটার থিম আর এটার থিম তো মেইনলি হচ্ছে বেসিক্যালি একই, তো তাই না? এটা আপনি, হ্যাঁ, দুটাই ইন্টারফারেন্স। ওইটা একটা পর্দায় গিয়ে জাস্ট ওইটা পর্দার উপরে উজ্জ্বল অন্ধকার, উজ্জ্বল অন্ধকার হ্যাঁ, হ্যাঁ। আলো দেখা গেছে। আর এখানে এরকম ব্যাপারটা হয় নাই। এখানে যেটা ব্যাপারটা হয়েছে, এটা তো এটা তো এটা তো আলো দুই দিক উপর থেকে পড়তেছে, আলো পড়ার পরে এই আলো পড়ার পরে আলো রিফ্লেক্টেড হচ্ছে, ঠিক আছে?
রিফ্লেক্টেড হচ্ছে রিফ্লেক্টেড আলোটা, রিফ্লেক্টেড আলো যেটা সেটার উপর সেটা ইন্টারফারেন্স। ইন্টারফারেন্স হয়ে হ্যাঁ, এটা উজ্জ্বল অন্ধকার রিং দেখা যাচ্ছে। সেই রিংটা কিন্তু অ্যাকচুয়ালিটা যে কোনো পর্দার উপরে পড়ছে তা না। ভিতরে তাকালেই এটা দেখা যাবে। ঠিক আছে? ভিতরে তাকালেই দেখা যাবে। এখানে দেখা যাবে না। এটা আপনি এই রিংটা আসলে আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখি। ঠিক আছে? নরমালি দেখা যায় না। কারণ এটা বোঝা যাবে না কি হলো না হলো। বোঝা যায় না। একদম মাইক্রোস্কোপ দেখলে সুন্দর রিং দেখা যায়। আমি এই এক্সপেরিমেন্টটা আমি নিজে করেছি। ঠিক আছে? তো আমার মনে আছে ইউনিভার্সিটিতে যখন আমরা এরকম আপনাদের মতো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার ছিলাম। আ আপনাদের এখানেও হয়তো আছে মেবি আমার জানা নাই। ল্যাবে জানতে হবে। যদি থাকে আপনি এরকম রিংটা আসলে যেটা দেখবেন, ঠিক আছে? একটু তাকায় দেখেন। এই যে নিচের যে ইয়া ইয়াটা এই ফিগারটা, এই যে এই ফিগারটা দেখছেন? এটা দেখছেন না? এই যে জি স্যার। এই যে আমি যেটা আঁকাচ্ছি, এই ফিগারটা দেখতে পারবেন। ঠিক আছে? এই সুন্দর, সুন্দর রিং দেখা যাবে আরকি। লাইটের মধ্যে। ঠিক আছে? এটা কিন্তু খালি চোখে একেবারে সুন্দর দেখা যাবে এমন না। ঠিক আছে? হয়তো অনেক শক্তিশালী যদি লাইট দেয়া যায় তাহলে দেখা যেতে পারে। নরমাল লাইটের সাধারণত দেখা যাওয়ার কথা না। ওকে? তাহলে এই অ্যাকর্ডিং টু নিউটন দিস রিং ইস কল্ড নিউটন রিং। তাহলে এটা কেন এই নিউটন রিংটা হচ্ছে সেটা একটু দেখেন। এখানে আমরা থিওরিতে আরেকটু জিনিস বাকি আছে। যে neutron rings are formed by interference between thin films, okay, of uniformly increasing thickness on either side of a bright or dark central circle. Actually যেটা হয়েছে এই যে নিউটন রিংসটা গঠন হয়েছে ইন্টারফারেন্সের মাধ্যমে। ঠিক আছে? ইন্টারফারেন্সের মাধ্যমে নিউটন রিং গঠন হয়েছে। কিভাবে ইন্টারফারেন্সটা হলো এইবার বলতেছি একটু দেখেন। একটু ল্যাঙ্গুয়েজে বুঝে নেন। আলো যখন এইভাবে আসতেছে এই আলোটা ১ম এ যে উপরের যে একটা লেন্স, মানে এই যে আমরা প্লেনো কনভেক্স। প্লেনো কনভেক্স লেন্স ফেললাম। তাহলে কনভেক্স লেন্স থেকে আলো একটা রিফ্লেক্টেড হবে, ঠিক আছে? প্রতিফলিত হবে। আরেকটা আলো কনভেক্স লেন্সের ভিতর দিয়ে ঢুকে এই গ্লাস আছে, গ্লাসে এসে আবার প্রতিফলিত হবে। তাহলে ২ টা আমরা রিফ্লেক্টেড রে পাবো। একটা হচ্ছে গ্লাস থেকে রিফ্লেক্টেড রে, এই গ্লাস থেকে যাবে মনে করেন রিফ্লেক্টেড রে। আরেকটা হলো এই লেন্স থেকে রিফ্লেক্টেড রে যাবে। এই দুটো রিফ্লেক্টেড রে একসঙ্গে কি হবে? ইন্টারফারেন্স হবে। এই ইন্টারফারেন্স এর হওয়ার কারণেই উজ্জ্বল অন্ধকার যে আমরা ওই ফ্রিঞ্জ যেটা আমরা বলেছি ইন্টারফারেন্স এর জন্য। এই ফ্রিঞ্জ সৃষ্টি হবে সেই ফ্রিঞ্জটাই মূলত এখানে একটা যেহেতু এটা একটা যেহেতু এটা একটা লেন্স ফলে একটা গোলীয় অবস্থান আছে। ফলে ওই ইন্টারফারেন্সটার কারণে রিং এর মতো সৃষ্টি হবে, রিং সৃষ্টি হবে। ক্লিয়ার? ঘটনাটা এভাবে ঘটে। ঠিক আছে? আপনি যদি ডিটেইলস আরো অন্য কোনো বই থেকে হেল্প নেন সেটাও পাবেন। বাংলা যদি বলেন তাহলে ইসহাক স্যারের বইতেও আ ডিগ্রি বইতেও কিছু আছে। আর আমরা যে বইয়ের রেফারেন্স গুলো দিয়েছি সেখানে পাবেন অপটিক্স এর বই। ওকে? এখান থেকে জাস্ট আমাদের আ একটা আ একটা ইকুয়েশন আমাদের দরকার। ঠিক আছে? If the radius of the nth dark ring is R, যদি n ডার্ক রিং এর রেডিয়াসটা যদি হয় স্মল আর, এই স্মল আর এই রিং এর nতম রিং এর রেডিয়াস, আর n ইজ দা নাম্বার অফ রিং, ল্যামডা ইজ দা ওয়েভলেন্থ, এটা বলে নাই সাইড নোট এগুলো বলা লাগতো, and r is the radius of the এটা r is the radius of the lens, ঠিক আছে? দেন এই যে দেখেন এই যে আরটা লিখছে where r is the radius of the plane of convex lens, r is the radius of the lens, then according to uh, Newton's formula, ঠিক আছে? rn square is equal to n lambda r। এই ইকুয়েশনটা অনেক বড় ক্যালকুলেশন থেকে আসছে। ঠিক আছে? আমি স্যারদেরকে বলছিলাম স্যার এটাকে একটু এক্সপ্লেইন করা যায় কিনা? ঠিক আছে, ইউনিভার্সিটির স্যাররা বলছেন স্যার এটা অনেক বড় হয়ে যায়। স্টুডেন্টরা তো আসলে আমরা একটু শর্টকাট ওয়েতে এদেরকে একটু পড়ায়া জাস্ট আমরা এক্সপেরিমেন্ট দেখাই। এটা এত ডিটেইলস দরকার নেই তাদের জন্য। ঠিক আছে? এটা ডিটেইলস আছে। আপনি জাস্ট জেনে রাখেন rn স্কয়ার ইজ ইকুয়াল টু n ল্যামডা r। ঠিক আছে? r এর পরিবর্তে লেখা যায় d/2। তখন d/2 কে যদি আমরা d হলো ডায়ামিটার, r হচ্ছে রেডিয়াস। তার উপর যদি স্কয়ার করা যায় তাহলে dn স্কয়ার বাই 4 nr
এন ল্যামডা আর। ঠিক আছে? এই 4 টা যদি কান ধরে এই পাশে নিয়ে আসি তাহলে dn স্কয়ার ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 4n ল্যামডা আর। এটা হলো nতম nth ডার্ক রিং এর জন্য nth ডার্ক রিং। যদি আমরা n প্লাস 1 মানে যদি n হয় মনে করেন সাপোজ 10th ডার্ক রিং, তাহলে আমরা যদি 11 ডার্ক রিং এর কথা বলি তাহলে 10 প্লাস 1 এই পিটা হচ্ছে আহ, মানে এই nতম রিং এর সাথে আরেকটা যোগ হলো আর কি। ঠিক আছে? সেটা আরো ১ যোগ হইতে পারে, ২ হতে পারে, ২ হতে পারে, ৩ হতে পারে। জাস্ট নাম্বার অফ রিং যেটা এড হয়েছে। সিমিলারলি দ্য ডায়ামিটার অফ দ্য n প্লাস p, মানে আমরা এরকম বলি না ১ সেকেন্ডে ১০ সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। পরে বললাম যে ১০ম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। পরে বলে হচ্ছে আহ মানে ১২তম সেকেন্ডে বা ১১তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। ঠিক এরকম। n প্লাস p, ঠিক আছে? ডার্ক রিং সেক্ষেত্রে হবে জাস্ট n এর কাছে n প্লাস p টা লিখবো আর কি। n এর পরিবর্তে n প্লাস p। ঠিক এখানেও তাই n এর পরিবর্তে n প্লাস p বা n প্লাস m ও হইতে পারতো। n প্লাস m তম রিং এর জন্য যদি আমরা ইকুয়েশনটা বলি তাহলে dn স্কয়ার বা dm স্কয়ার ইজ ইকুয়াল টু 4m n ল্যাম্ডা, 4m ল্যাম্ডা। তো যদি আমরা বলি এই যে মনে করেন ১০ম রিং আর ১১তম রিং বললাম, দুটো রিং এর যদি আমরা বিয়োগ করে দেই তাহলে আমরা বলতে পারি এই p তম রিং এর, ঠিক আছে? মানে একটা হলো nth ডার্ক রিং আর একটা হলো n প্লাস p ডার্ক রিং। তাহলে শুধু যদি p ডার্ক রিং এর জন্য আমরা ডায়ামিটারটা বের করি বা ইকুয়েশনটা লিখি তাহলে দুটো মাইনাস করা, এটাকে আমরা ২ নম্বর ইকুয়েশন দিতে পারি। তাহলে ইকুয়েশন 2 মাইনাস ইকুয়েশন 1 সেটাকে লেখা যায় এই যে n dn প্লাস p স্কয়ার মাইনাস dn স্কয়ার ইকুয়াল টু, প্রথমে এটা লিখলো লিখবো তারপর মাইনাস এই 4n ল্যামডা। ঠিক আছে? এ 4n প্লাস p ইনটু n আর মাইনাস 4n আর n ল্যামডা। এরপরে একটা দেখেন কেটে যায় 4n ল্যামডা আর কেটে যায় থাকে হলো 4n ল্যামডা। দেন পরের লাইনে লেখা যায় ল্যামডা ইজ ইকুয়াল টু dnp স্কয়ার মাইনাস dn স্কয়ার ডিভাইডেড বাই 4pr। খুবই ইজি একটা ইকুয়েশন, মানে ইকুয়েশনটা ইচ্ছা করে স্যারেরা ছোট করছে। ঠিক আছে? আপনাদের সুবিধার জন্য। আমার মনে হয় বুঝে ফেলছেন। দেখেন পারবেন মনে হয় যেভাবে ছোট করে লেখা হয়েছে। আপনি ইনিশিয়ালি স্যার হচ্ছে যে দ্য রেডিয়াস অফ এনতম ডার্ক রিং ইজ গিভেন বাই, এই ইকুয়েশনটা আসলে এক্স্যাক্টলি কই থেকে আসছে এটা একটু বেসিক দেন তাহলে বুঝবো। এটা কই থেকে আসছে এটা? ১ নং ইকুয়েশন হ্যাঁ, যেটা ধরলেন। এইটা আপনি জাস্ট একটু মুখস্থ করে নেন। এটা যদি জানতে চান তাহলে অনেক বড় একটা ইকুয়েশন থেকে দেখে যাবে। এটা নাই এখানে, এখানে নাই। এটা আছে আমার কাছে বই আছে, যে বইতে এটা দেয়া আছে অনেক বড় ইকুয়েশন। এটা পড়লে আপনার রাগ হয়ে যাবে। ঠিক আছে? পরে বলবেন স্যার ইকুয়েশন করার দরকার নাই। অনেক বড় ইকুয়েশন থেকে নিয়ে আসছে। ঠিক আছে? আপনার এখানে ৩ মাসের জন্য দেওয়া হয় তো। মূলত দরকার হলো আপনার এই ল্যামডার মানটা। এখান থেকে আপনার ম্যাথমেটিক্স দরকার, ম্যাথ। এই ল্যামডাটা দরকার। ল্যামডার যে ইকুয়েশনটা এটা আপনার প্র্যাকটিক্যালও থাকবে। স্যার, ঠিক আছে? বলেন। সিমিলারলি দ্য ডায়ামিটার এই লাইনটা কোথা থেকে আসছে? ও সিমিলারলি ডায়ামিটার হলো আমরা প্রথমে এন তম ডার্ক রিং এর জন্য বললাম। এখন এন তম না বলে এন প্লাস অনতম যদি বলা যেত বা এন প্লাস এম, এন প্লাস এম তম। ঠিক আছে? এন প্লাস পি তম বলছি না, এন প্লাস পি থ্রি। ঠিক আছে? তখন জাস্ট এন এর পরিবর্তে এন প্লাস পি এর ভ্যালুটা বসাই দেওয়া হয়েছে। যেখানে এন ছিল এন এর পরিবর্তে এন প্লাস পি। একটু ভালো করে দেখেন, যেখানে এন ছিল এন এর পরিবর্তে কি লেখা হবে? এন প্লাস পি। ঠিক আছে? বুঝতে পারছেন? আবার দেখেন, একটু দেখেন। দেখেন এন তম ডার্ক রিং এর ডায়ামিটার আমরা পাইলাম। ডায়ামিটার যদি ডি হয় dn স্কয়ার প্লাস ইকুয়াল টু 4n ল্যামডা আর। এটা বুঝছেন তো, তাই না? এটা স্যার এই যে বক্সে দিয়েছি, এটা দেখছেন? হ্যালো? জি স্যার, এগুলো বুঝছি, শুধু ওই n প্লাস পি এর হিসাবটা বুঝলাম না আর কি। আচ্ছা, এখন এই এন এর জায়গায় আমরা মনে করেন যে এন এর জায়গায় আমরা লিখছি এন প্লাস পি ডার্ক রিং। সেক্ষেত্রে এন এর পরিবর্তে হবে এন প্লাস পি। এই যে এন এর এন ছিল, এন এর পরিবর্তে হবে এন প্লাস পি। মানে
আমরা বললাম যে n তম ডার্ক রিং এর জন্য যদি ইকুয়েশন এটা হয় তাহলে m তম ডার্ক রিং এর জন্য ইকুয়েশন কত হবে? তাহলে gm স্কয়ার এরকম লিখতাম। ঠিক আছে? gn না লিখে m ল্যামডা r। তো এখানে m তম না বলে বলতেছে n প্লাস p তম। ঠিক আছে? তাহলে n এর পরিবর্তে m ও লেখে নাই, লিখছে হচ্ছে n প্লাস p। তাহলে এখানে 4 n ও হবে না, m ও হবে না, 4n প্লাস p ইন্টু ল্যামডা। ঠিক আছে স্যার? স্যার আমার আরেকটা কোয়েশ্চেন, মানে হচ্ছে আমরা এই জায়গায় যে দ্য রেডিয়াস অফ এনতম ডার্ক রিং এর ক্ষেত্রে হচ্ছে আমরা ইকুয়েশনটা হচ্ছে আমরা এজিউম করে নিলাম, বাট আলোর তরঙ্গ দৈর্ঘ্য যেহেতু আমরা ফাইনালি যে ইকুয়েশনটা আমরা প্রমাণ করলাম, হ্যাঁ, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা তো একবর্ণীয় আলো ইউজ করতেছি। একবর্ণীয় আলো ইউজ করলে তো ডার্ক ব্রাইট, তো আমরা একাধিক ডার্ক ব্রাইট ওইভাবে আমরা এগুলা পাই, যে লাস্টে যে আমরা এখান থেকে যে ফাইনাল যে এই আলোকবর্ণী যেগুলো পাই আর কি। তো সেই ক্ষেত্রে এখানে ডার্কের জন্য ইকুয়েশন ধরে নিল কেন? হ্যাঁ, এখানে দেখেন এই যে আপনি যদি একটু যদি আমাদের যদি একেবারে একটু ফিগারে আসেন, দেখেন একেবারে বাস্তব ক্ষেত্রে আসেন। আমরা যদি চিন্তা করি যে একটা একটু দেখেন এইখানে দেখেন, আমার মনে হয় যে একটু দেখতে পাচ্ছেন, আমরা জাস্ট রিং নিয়ে আসছি, নিউটন রিং নিয়ে আসছি। তো আমরা সাধারণত এই নিউটন রিং এর, ঠিক আছে, এই ডায়ামিটার এই এই একটা ডার্ক রিং নিলাম, এই এখান থেকে এই যে একটা ডায়ামিটার, ঠিক আছে, এই ডায়ামিটার এটা হলো ডি। ঠিক আছে? তো এখানে ল্যামডা তো আমাদের জানা, ল্যামডা জানা। তো এখান থেকে আহ ধরেন, দেখেন একটু খেয়াল করেন, এবার ইকুয়েশনে আসেন, আমি যেটা দিলাম একটু ইকুয়েশনে আসেন। এখানে ল্যামডা যদি আমরা বের করতে চাই বা জানা দিলাম, তো আমরা আর এর ভ্যালুটা বের করব, ডায়ামিটারটা বের করব। ঠিক আছে? তো আমরা যদি ল্যামডাই বের করতে চাই, মনে করেন সাপোজ দশম রিং আমরা যদি গণনা করি 1 2 3 4 5, দশম রিং এর ডায়ামিটারটা আমরা দিলাম। আবার মনে করেন হয়তো নবম রিং এর ডায়ামিটার, মনে করেন সাপোজ এটা নবম রিং, তো এটা ডায়ামিটারটা দিলাম। ঠিক আছে? তারপরে আহ মনে করেন 4p-টা হচ্ছে দুটা রিং এর পার্থক্য। ঠিক আছে? নবম আর দশম পার্থক্য 1, দশম আর 12তম পার্থক্য 2, দশম আর 15তম পার্থক্য 5। p হলো দুটা রিং এর নাম্বার অফ ডিফারেন্স অফ নাম্বার অফ রিং, p। আর হচ্ছে কি রেডিয়াস অফ দা কনভেক্স লেন্স, কনভেক্স লেন্সের রেডিয়াস। তাহলে এখান থেকে আমরা ল্যামডা বের করতে পারবো। যদি ল্যামডাই দেয়া থাকে তাহলে আমরা এখানে আর বের করতে পারবো। ঠিক আছে? বা যে কোনো একটা এই দুটা রিং এর এই ডায়ামিটারকে ইউজ করে, ঠিক আছে, এই ইকুয়েশন থেকে আমরা ল্যামডার মান বা আর এর মান, অথবা আমরা ডায়ামিটার বের করতে পারি। সেটা প্রথমে এই যে প্রথম ইকুয়েশন থেকে আমরা কিন্তু এনতম রিং এর ডায়ামিটারটা আমরা টি বের করতে পারি, রেডিয়াস আর বের করতে পারি একেবারে প্রথমেই। ঠিক আছে? যদি আমরা বের করতে চাই, প্রথম ইকুয়েশন দিয়ে বের করা যাবে। ঠিক আছে? বাট বাট আমরা এই ইকুয়েশনটা দিয়েই, মানে সাধারণত এই ইকুয়েশন গুলো প্র্যাকটিক্যালি ব্যবহার করে, বাট আপনাদের জন্য যেটা এই রিলেশনটাই চায় পরীক্ষায়। ঠিক আছে? ডিরাইভ দ্য রিলেশন ল্যামডা ইজ ইকুয়াল টু জি এম স্কয়ার মাইনাস জি এন স্কয়ার ডিভাইডেড বাই মনে করেন 4 এম মাইনাস এন। ঠিক আছে? এম মাইনাস এন ইন্টু আর বা পি আর। স্যার বুঝতে পারছেন কি? স্যার, অনেকে স্যার জয়েন দিচ্ছে, বাট আপনার রিকোয়েস্ট অ্যাপ্রুভের কারণে ঢুকতে পারতেছে না স্যার। ওকে, সেটা ঢুকে যাবেন, অসুবিধা নেই। ভালো করছেন, আপনি বলছেন, কিন্তু আমি তো কাউকে ওয়েটিং এ দেখতেছি না। না, কয়েকজন স্যার গ্রুপে মেসেজ দিচ্ছে জয়েনিং রিকোয়েস্টের কারণে এখনো ঢুকতে পারে নাই। ওকে, আসছে, দুইজন আসছে, দুইজন ছিল, আমি জি নিয়ে স্যার। নিচ্ছি। জি জি স্যার, নিয়ে নেন স্যার। এখন দেখেন, আপনি যেটা এটা আরেকটু ক্লিয়ার হবেন, আরেকটু ক্লিয়ার হবেন এই যে একটা যদি এক্সপেরিমেন্টে আসে, ম্যাথমেটিক্যাল প্রবলেম আসে, লাইক এই ম্যাথটা একটু দেখেন। ইন এ নিউটন রিং এক্সপেরিমেন্ট দ্য ডায়ামিটার অফ 12 20, ঠিক আছে, মানে 20তম ডার্ক রিং was found to be 5.82 millimeter and 10th ring is 3.36 millimeter. তাহলে দুটা রিং আমাদের বললো, একটা 20তম রিং, এই যে 20তম রিং, তার ডায়ামিটারটা দেয়া আছে। ঠিক আছে? 5.82 মিলিমিটার। আর দশম রিং এর ডায়ামিটারটা হলো 3.36 মিলিমিটার। তাহলে if the radius of the plano convex lens is 1 meter, যদি
এই প্লানো কনভেক্স লেন্সের রেডিয়াসটা হয় 1 মিটার, তাহলে ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ লাইট ইউজ বা ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ অফ দ্য মনোক্রোমেটিক লাইট। মনোক্রমিক লাইটের ওয়েভলেন্থটা বের করতে হবে। স্যার দেখেন, যদি আপনি ওই থিওরিটা জানেন, এই ইকুয়েশনটা বসায় দিলে 1 মিনিটের বিষয় এই ম্যাথটা সলভ করা। ঠিক আছে? এতক্ষণ আমার সঙ্গে যে কথা বলতেছিলেন, জি আবার একটু কথা বলেন, কে বলছিলেন? জি, ইকুয়েশন নিয়ে কথা বলতেছিলেন কে? নাম কি বলেন? কি রাহাত আপনি বলতেছিলেন নাকি তানভীর? স্যার আমি হচ্ছে ওই যে ইকুয়েশনে হচ্ছে থিওরিটিক্যাল প্রমাণটার ক্ষেত্রে আর কি ওইগুলো বলছিলাম যে ডার্ক রিং এর ক্ষেত্রে আমরা হচ্ছে শুধু ডার্ক কালারের ক্ষেত্রে বিবেচনা করছি কেন, তো সেই ক্ষেত্রে আমরা তো ফাইনালি হচ্ছে আলোর একাধিক বর্ণ পাচ্ছি, তো সেই ক্ষেত্রে প্রথমে না আমরা আসলে ডার্কের আপনি ইকুয়েশন ধরে আপনার নিই কেন। আপনার জায়গায় আপনি ঠিকই আছেন। উজ্জ্বল অন্ধকার দুটোই তো। সাধারণত ডার্ক রিংসটা ডার্কটা বোঝা যায়। একটু হাইলাইটস হয়। ঠিক আছে? এইজন্য ডার্ক রিংটাই সাধারণত বের করতে বলে। আপনি এক্সপেরিমেন্টালি যেহেতু ডার্ক রিং যে জায়গায় আছে, খুব এগুলো তো ডিসটেন্সটা খুবই কাছাকাছি, মিলিমিটারে আসছে। ঠিক আছে? আপনি দেখেন মিলিমিটার মানে খুবই কাছাকাছি। তো ওই ডার্ক রিং যে জায়গায় পাশেই তো ব্রাইট রিং। ঠিক আছে? মানে এনথম ডার্ক রিং, এনথম ব্রাইট রিংস অলমোস্ট খুবই কাছাকাছি। ঠিক আছে? তো ইকুয়েশনটা ডার্ক রিং এর জন্য রিডিউস করা হয়েছে। তো আমাদের ডার্ক রিং ফেলে যেতে হবে। ঠিক আছে? দেখেন ম্যাথমেটিক্সটা বুঝতে পারছেন কিনা দেখেন। খুব ইজি একটা ম্যাথ। ক্লিয়ার? পারবেন ম্যাথটা? জি স্যার, ম্যাথে কোনো সমস্যা হবে না। ম্যাথটা কিন্তু ভেরি ইজি ম্যাথ। ওকে দেন, যদি যদি ম্যাথটা বুঝে থাকেন তাহলে আমাদের তাহলে আমার যেটা আপনার ওই ক্লাস টেস্ট যেটা থাকবে, তাহলে এই যে আমি আবার বলতেছি, দেখেন কে যেন বলছিল স্যার আমি ছিলাম না ক্লাসে, পরে আসছি। এই ইকুয়েশনটা যদি আমরা বলি কনস্ট্রাকটিভ, তাহলে এই পর্যন্ত লিখবেন। আর এই ডার্ক রিং এর জন্য এক্সপেরিমেন্টটা, নিউটন রিং এক্সপেরিমেন্টের এইটুকু লিখবেন। ঠিক আছে? এই দুটা এক্সপেরিমেন্ট লিখবেন। আর দুটো ডেফিনিশন। ডেফিনিশন কি? ডেফিনিশন এরকম হতে পারে কোহেরেন্ট সোর্স, ইন্টারফারেন্স। এই যে উপরে ডেফিনিশন আছে, ইন্টারফারেন্স কাকে বলে, কোহেরেন্ট সোর্স কাকে বলে। ঠিক আছে? তারপরে আপনার ডেফিনিশন হতে পারে এখানে যে নরমাল কোয়ান্টাম থিওরিটা কি, এগুলো কোয়ান্টাম থিওরির কম আসে, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি। যেটা হতে পারে এখানে কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্সটা কি, হোয়াট ইজ কল্ড কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, হোয়াট ইজ কল্ড ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স, হোয়াট ইজ কল্ড ইন্টারমিডিয়েট ইন্টারফারেন্স। ঠিক আছে? এই পাঁচটার সংজ্ঞার মধ্যে যে কোনো দুইটা। ঠিক আছে? আচ্ছা বলে দিলাম। আর এই বড় ইকুয়েশনটা পড়বেন, এই ইকুয়েশনের নিচের এই কনস্ট্রাকটিভ আর ডিস্ট্রাকটিভ এই দুটোই পড়বেন। ওকে? আর নিউটন রিংটা পড়বেন। এই তো, এটা হলো শুক্রবারের পড়া। ঠিক আছে স্যার, সবাই বুঝতে পারছেন? স্যার হচ্ছে বুঝেন নাই না? আগের ক্লাসের একটা সমস্যা ছিল আর কি, আমরা ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্সের ক্ষেত্রে হচ্ছে আমরা ইমেক্স কেন নিলাম, ইমেক্স না এটা ই মিনিমাম হবে, ই1 মাইনাস ই2 যে ফাইনালি যেটা প্রমাণ করি আর কি। আচ্ছা আপনি বলছেন আগের ক্লাসে এটা এটা কোনটা? ও এখানে এই কনস্ট্রাকটিভ নাকি ডিস্ট্রাকটিভ? এর ডিস্ট্রাকটিভ। ডিস্ট্রাকটিভ মিনিমাম হবে। ও আচ্ছা এখানে, থ্যাংক ইউ। হ্যাঁ এটা স্যার তো একটু ভুল করছে, এটা মিনিমাম হবে, MIN। ঠিক আছে? নতুন তো আসিফ স্যারের ওখান থেকে তো জাস্ট আমি এটাকে ইউজ করছি। ই মিনিমাম হয়, ই মিনিমাম। থ্যাংক ইউ ভেরি মাচ। এটা মিনিমাম লিখবেন। ঠিক আছে? ওকে, আর তো কোনো প্রবলেম, প্রশ্ন নাই? আছে গত ক্লাসে? কোনো কোশ্চেন নাই, তার মানে এই দুটো পারবেন। এখন নতুন একটা টপিক দেখেন, যেটা আমরা শুক্রবারের ক্লাসে আমরা শিখবো। আহ, যদিও বলতেছে যে 14 তারিখ পর্যন্ত কোনো ক্লাস নাই, এই নাই সেই নাই, পরীক্ষা চলে আসবে। ঠিক আছে? এরকমই হয় ইউনিভার্সিটিতে। সমস্যা নেই। ডিফ্রাকশন অফ লাইট, হোয়াট ইজ কল্ড ডিফ্রাকশন অফ লাইট, কয়জন আছে দেখি? আমরা ছেড়ে দিব, নামাজ তো শুরু হবে 8টার আগে, তো কারোর নামাজ নাই, তো টেনশন করেন না।
26 জন 25 জন আছেন। তো আমরা ছেড়ে দিব একটু জাস্ট বেসিক আর 10-15 মিনিট পরেই ছেড়ে দিচ্ছি। Diffraction of light. What is called diffraction of light? The phenomena of bending of light around the corner of opaque obstacle and encroachment of light in the geometrical shadow of opaque obstacle is called as diffraction of light. একটু সেন্টেন্সটা কঠিন করে দেয়া আছে। একেবারে সহজ বাংলায় যদি বলেন, আলো যখন একটা ছিদ্র দিয়ে আলো যখন গমন করে, ঠিক আছে? একেবারে খুবই ন্যারো স্লিট, ওকে? দেন the the ray of light bends, okay, in the geometrical shadow is called diffraction of light. আমি আবার বলছি দেখেন, when a ray of light, okay, passes through a narrow slit, যখন ক্ষুদ্র একটা ছিদ্র দিয়ে আলোক রশ্মি যায়, মনে করেন এরকম যদি একটা ছিদ্র হয়, এরকম ছিদ্র দিয়ে যদি আলো যায়, আমি যেটা দেখালাম এদিকে, আমি লাল দিয়ে দেখালাম, এরকম ছিদ্র যখন আলো যায় তখন আলোটা এরকম একটু বেঁকে যায়, ওকে? রে অফ লাইট বেন্ড, ওকে, বেন্ড, একটু বেঁকে যায়, ঠিক আছে? ইন দ্য জিওমেট্রিক্যাল শ্যাডো, মানে জ্যামিতিক ভাবে একটা ছায়ার সৃষ্টি করে, একটু বেঁকে যায়, ঠিক আছে? এই যে ফেনোমেনা, দিস ফেনোমেনা অফ লাইট ইজ কল্ড ডিফ্রাকশন অফ লাইট। এটাকে এটাকে একটু সহজভাবে যদি দিতে পারতাম, এই ইয়াটা ডেফিনেশনটা সহজ হইতো, ইজি হইতো আপনাদের জন্য, ঠিক আছে? জাস্ট এখান থেকে ধারণা নেন, আমি যদি পারি ইন ফিউচার আমি এটাকে একটু সহজ ল্যাঙ্গুয়েজে দিব, তখন আমাকে আবার অনেক কিছু এডিট করতে হবে। নোটটা আসিফ স্যারের, আমি বলছি নোটটা ওনাদের নোটই আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করি। তাহলে কি বলতেছে, দ্য ফেনোমেনা অফ বেন্ডিং, একই কথা, জাস্ট একটু ল্যাঙ্গুয়েজটা কোন দিকে দেওয়া আছে। বেন্ডিং অফ লাইট অ্যারাউন্ড দ্য কর্নার অফ অপেক অবস্টেকল, ঠিক আছে? এই অপেক অবস্টেকল যেটা মানে অস্বচ্ছ বাধা, ঠিক আছে? এনক্রোচমেন্ট অফ লাইট, ঠিক আছে? ইন দ্য জিওমেট্রিক্যাল শ্যাডো অফ অপেক অবস্টেকল ইজ কল্ড দ্য ডিফ্লেকশন অফ লাইট। মানে একেবারে ছিদ্রের মধ্যে দিয়ে, ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে যখন আলো যায় তখন জ্যামিতিক ছায়া অঞ্চলে, ঠিক আছে, আলোটা একটু বেঁকে যায় এবং জ্যামিতিক ছায়া অঞ্চল সৃষ্টি করে, ঠিক আছে? এই যে প্রপার্টিজ অফ লাইট ইজ কল্ড ডিফ্রাকশন অফ লাইট। জাস্ট এতটুকু জেনে নেন এখানে, হোয়াট ইজ সিঙ্গেল স্লিট ডিফ্রেকশন, ঠিক আছে? সিঙ্গেল স্লিট মানে একটা চির অপবর্তন, একক চির অপবর্তন বাংলা যদি বলেন। ইন দ্য সিঙ্গেল স্লিট ডিফ্রেকশন experiment we can observe the bending phenomena of light or diffraction that cause light from a coherent source to interfere with itself and produce a destructive pattern on the screen called the diffraction pattern. এখানে বলতেছে কি দেখেন, এই যে আলো যখন এই যে ন্যারো গ্যাপ, ছোট্ট ছিদ্রের মধ্যে দিয়ে যখন আলো যায়, ঠিক আছে, তখন এই যে আলো যে বেঁকে যায়, যে আমি দেখেছি না একটু বেঁকে গেছে, আলো ছড়ায় পড়ছে একটু বেঁকে গেছে, যে বেন্ডিং ফেনোমেনা অফ লাইট, ওকে? তো এই বেন্ডিং ফেনোমেনা অফ লাইট কি করতেছে, এবং এখানে প্রডিউস এ ডিস্ট্রাকটিভ প্যাটার্ন অন দ্য স্ক্রিন, তখন স্ক্রিনে একটা ডিস্ট্রাকটিভ প্যাটার্ন সৃষ্টি করতেছে, তার মানে ধ্বংসাত্মক, মানে অন্ধকার, আলো অন্ধকার, আলো অন্ধকার, এই যে অন্ধকার প্যাটার্ন সৃষ্টি করছে, এটাকে বলা হয়েছে সিঙ্গেল স্লিট ডিফ্রেকশন। অবশ্যই নিঃসন্দেহে আপনার ডেফিনিশন গুলো একটু কঠিন ল্যাঙ্গুয়েজে দেওয়া আছে, ওকে? আই উইল ট্রাই টু সলভ ইট, আমি আপনাদেরকে সহজ ল্যাঙ্গুয়েজে দেওয়ার চেষ্টা করবো, মূল থিমটা এটা বুঝে নেন, ওকে? তাহলে এবার ডিফ্রেকশন কয় প্রকার দেখেন, ডিফ্রেকশন তাহলে আমরা দুই প্রকার বলবো। দেয়ার আর টু টাইপস অফ ডিফ্রেকশন, ওকে? ওয়ান ইজ দ্য ফ্রেসনেল ডিফ্রেকশন, অ্যানাদার ইজ ফ্রনহফার ডিফ্রেকশন। তাহলে ফ্রেসনেল ডিফ্রেকশন কাকে বলে, যখন when the distance between the slit and source light as well as between slit and the screen is finite, then the type of this diffraction is called Fresnel diffraction. যখন একটা উৎস, এটা হলো সোর্স উৎস, ঠিক আছে, আর এটা হলো স্ক্রিন, এই পর্দা, এরকম একটা পর্দা দিয়ে দিলাম, এটা হলো পর্দা স্ক্রিন, আর এটা হলো ছিদ্র, ঠিক আছে, এটা হলো ন্যারো স্লিট। যখন এই স্লিট থেকে, ন্যারো স্লিট থেকে উৎস এবং পর্দার দূরত্বটা হয়
সীমিত, ঠিক আছে, খুবই কাছে, ডেফিনাইট, যে কি বলতেছে যে is finite distance, ঠিক আছে, finite, then that type of diffraction is called Fresnel diffraction. আমি আবার বলছি, দেখেন, যখন একটা উৎস এবং স্ক্রিনের ডিস্টেন্সটা হবে ফাইনাইট, সীমিত, সীমাবদ্ধ, নির্দিষ্ট, অল্প দূরত্ব, তখন that type of diffraction is called Fresnel diffraction. বাট উল্টাটা যদি হয়, যদি if the light incident the বলছি, ল্যাঙ্গুয়েজটা একটু কঠিন, ইফ দ্য ইনসিডেন্ট রে এরকম বলতে পারতো, বা ইফ দ্য সোর্স অফ ইনসিডেন্ট রে, ওকে, অন স্লিট ইজ কামিং ফ্রম ফাইনাইট ডিস্টেন্স, এটা ঠিক আছে, বাট একটু কঠিন করে দেওয়া আছে। দ্য ডিস্টেন্স বিটুইন অবস্টাকল অ্যান্ড স্ক্রিন ইজ কল্ড, বা দেন দ্য ডিস্টেন্স বিটুইন অবস্টাকল অ্যান্ড স্ক্রিন, অবস্টাকল অ্যান্ড স্ক্রিন না বলে আমরা বলতে পারতাম যে slit and screen. Okay, narrow slit, that means obstacle, and screen is infinite, যদি অসীম দূরত্ব হয়, ঠিক আছে, then that type of diffraction is called Fraunhofer diffraction. মানে আমি আবার বলতেছি, যদি এই উৎস এখানে একটা লেন্স দেওয়া হয়েছে, আর এই ছোট্ট চির, আর এই যে পর্দা, এটা যদি অসীম দূরত্ব থাকে, ঠিক আছে, তাহলে সেরকম ডিফ্রাকশনটাকে আমরা বলছি Fraunhofer diffraction. তাহলে আজকে আমরা অতিরিক্ত যেটা জানলাম, ডিফ্লেকশনটা কি, একটা ছিদ্রের মধ্যে দিয়ে যদি আলো যায়, সেই আলো একটু বেঁকে যায়, ঠিক আছে, এই ফেনোমেনার নামই হলো ডিফ্লেকশন। আর সিঙ্গেল স্লিট হলো যখন একটা ছিদ্রের মধ্যে দিয়ে আলো যায়, তখন একটা জ্যামিতিক অঞ্চলে একটা ছায়া সৃষ্টি করে, অন্ধকার অবস্থার সৃষ্টি করে জ্যামিতিক অঞ্চলে, মানে যেদিক দিয়ে আলো যায় তার পাশে, ঠিক আছে, মানে আলো যে বেঁকে যাচ্ছে সেই বাঁক অঞ্চলের দিকে জ্যামিতিক ছায়া সৃষ্টি করে, এটা হলো সিঙ্গেল স্লিট ডিফ্রেকশন। ডাবল স্লিট ডিফ্রেকশনও কিন্তু আছে, হয়তো পরে পাবেন, নাও পাইতে পারেন। আচ্ছা, তাহলে ডিফ্রেকশন কয় প্রকার? দুই প্রকার, ফ্রেসনেল ডিফ্রেকশন, ফ্রনহফার ডিফ্রেকশন। ফ্রেসনেল ডিফ্রেকশনটা কাকে বলে? যখন সোর্স, উৎস, slit, narrow slit and screen is finite distance, then that type of diffraction is called Fresnel diffraction. On the other hand, when source, slit and 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 screen is infinite distance, then the type of diffraction is called Fraunhofer diffraction. স্যার বুঝতে পারছেন কিনা বলেন? এ পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? স্যার এর আগে হচ্ছে কি নেরো এবং ওয়াইড, এই সূক্ষ্ম এবং প্রশস্ত এই বিষয়গুলো একটু বলেন উপরে পেজে আর কি, ওইখানে ক্লিয়ার না, হ্যাঁ, ওই থ্যাংক ইউ। বিষয়টা আপনার ক্লিয়ার না। কোশ্চেনটা একটু আবার বলুন প্লিজ স্যার। রাহাত। স্যার স্যার আপনি একটু হচ্ছে উপরে পেজগুলোতে যান, তাহলে হচ্ছে বুঝতে হ্যাঁ স্যার, এই যে এই পেজে স্যার, নিচে স্যার, এর পরেরটা, এটা না স্যার এরপরে, এটা স্যার এরপরের পেজটা আর কি, নেরো এবং হচ্ছে কি এই যে এইটা স্যার, হোয়াইট গ্যাপ, ওয়াইড গ্যাপ। হ্যাঁ হোয়াইট গ্যাপের ক্ষেত্রে বিষয়টা একটু বলেন, হোয়াইট গ্যাপের বিষয়টা। স্মল ডিফ্লেকশন ইফেক্ট। যখন ওয়াইড গ্যাপ হবে, বড় গ্যাপ, তখন কোনো ডিফ্লেকশন হবে না, আলো সোজা যায়, সোজা চলে যাবে, ঠিক আছে। আলো সোজা যে ওয়াইড, ওয়াইড মানে কি, একটু বড় না? তো সেই ক্ষেত্রে তখন কি আমরা হচ্ছে ওই এরকম ডার্ক ব্রাইট যে যে বিষয়টা, এগুলো কি হবে না, হবে না না? এটা হবে না, ঠিক আছে, এটা হবে না। জাস্ট এগুলো আপনাকে একটু বোঝার জন্য দেওয়া হয়েছে, এগুলো তো পরীক্ষা হলে এইভাবে আপনি লিখতে পারেন, যদি 1 মাসের জন্য আসে তাহলে লিখতে পারেন, হয় মানে এই স্প্লিট ইজ ওয়াইড বা ওয়াইড গ্যাপ, দেন মানে এখানে কোনো ডিফ্লেকশন প্যাটার্ন হবে না, ঠিক আছে। বা এখানে বলতেছে স্মল ডিফ্লেকশন ইফেক্ট, মানে ডিফ্লেকশনটা হবে সেটা খুবই কম, কারণ যেহেতু এটা অনেক বড় গ্যাপ বড় হওয়ার কারণে পাশ দিয়ে যে আলো একটু বেঁকে যাওয়ার কথা, ওইভাবে অতটা বেশি বাঁকবে না, ঠিক আছে। বাট গ্যাপ যদি এটা অনেক ছোট হয়, গ্যাপটা যদি স্লিটটা যদি অনেক ছোট হয়, স্মল স্লিট, খুবই ছোট্ট সূক্ষ্ম স্লিট হয়, ছিদ্র, স্লিট মানে ছিদ্র, তাহলে লার্জ ডিফ্লেকশন ইফেক্ট হবে, ডিফ্লেকশনটা অনেক বড় আকারে হবে, ঠিক আছে। আর যদি এই গ্যাপটা যদি আরো একটু বড় হয়, অনেক বেশি বড় হয়, তাহলে কোনো ডিফ্লেকশন হবে না, আলো সোজা এর ভেতর দিয়ে চলে যাবে। এখানেও প্রায় সোজাই গেছে, অল্প একটু বাঁকা হয়েছে,
অল্প, এই যে বলতেছে এই জন্য স্মল ডিফ্লেকশন ইফেক্ট, অল্প একটু সরে গেছে দেখেন, এটাকে স্মল ডিফ্লেকশন ইফেক্ট। এটা জাস্ট বোঝার জন্য, এটা মার্কস ক্যারি করবে না, কারণ এমসিকিউ তে এভাবে আসবে না আপনাদের। ঠিক আছে, রাহাত ক্লিয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, বুঝতে পারছি স্যার। হচ্ছে আমাদের একটা আবদার ছিল আর কি, আমার বিশেষ করে মানে হচ্ছে আমাদের নিউটন রিং এক্সপেরিমেন্টটা অফলাইনে যদি করাতেন তাহলে হচ্ছে ভালো হতো আর কি। এটা মানে যদি আপনার প্র্যাকটিক্যাল থাকে তাহলে একদম বাস্তবে দেখতে পারবেন, ঠিক আছে? আর আপনি এখন এইটুকু শুধু মুখস্থ করেন, আমি যেটা বলতেছি একেবারে 5-10 মিনিট যদি আপনি পড়েন হয়ে যাবে। Rn স্কয়ার ইজ ইকুয়াল টু n ল্যামডা r, তাহলে r কে যখন 2 দিয়ে ভাগ দিলেন মানে d কে 2 দিয়ে ভাগ দিলে স্যার হয়ে যায়। এগুলা তো সমস্যা না, r এর আমি বলছি আর কি পরিবর্তে প্র্যাকটিক্যাল করার d জন্য আর বাই কি 2, একটু আর কি। এ- এ- r এর পরিবর্তে d বাই 2 লেখা হয়েছে, ঠিক আছে? তার উপরে এগুলা স্কয়ার। বোঝা হয়েছে স্যার, বুঝতে পারছি, যতটুকু বোঝাচ্ছেন বুঝতে পারছি, বাট আর n এর পরিবর্তে m লিখলেও হয়, এখানে m না লিখে n প্লাস t লেখা হয়েছে, ঠিক আছে? আপনি ইকুয়েশনটা পড়েন, এই ইকুয়েশনটা পরীক্ষায় আসবে। আর আমার মনে হয় যে এই নিউটন রিং এক্সপেরিমেন্টটা ল্যাবে থাকা উচিত। আমার আসলে আমি আপনাদের এখানে তো সিভিলে আমি 2 বছর যাবত ক্লাস নেই, বাট আপনাদের ইলেকট্রিক মানে ট্রিপলিতে আমি কিন্তু খুব বেশি দিন ক্লাস নিচ্ছি না। ল্যাবটা অন্য স্যারেরা নেবে। যদি থাকে আমি যেদিন ল্যাব করেন সেদিন আমিও দেখা দিব, অসুবিধা নেই। আমি আমি খোঁজ নিব, ঠিক আছে? শুক্রবারের মধ্যে আমি খোঁজ নিব ল্যাবে নিউটন রিং এক্সপেরিমেন্টটা আছে কিনা। থাকলে ওখানে সুন্দর করে আপনি নিজেই নিউটন রিং দেখতে পাবেন। তখন আপনার কাছে ভালো লাগবে যে না এক্সপেক্টেড ঘটছে। ঠিক আছে ঠিক স্যার, আছে? ঠিক আছে। এখন আপাতত ইকুয়েশন পড়েন পরীক্ষার জন্য, এক্সপেরিমেন্টের সময় দেখা যাবে কি অবস্থা আছে। কারণ আসলে তো ফিজিক্সের জানা শেষ নাই, অসংখ্য জানা এখনো মানুষের সীমারেখার বাইরে। এই যে আরো কঠিন কঠিন ইকুয়েশন আছে যেগুলো আপনার শিখতে হবে। পেরে যাবেন, অসুবিধা নাই। সবকিছু পারবেন, আপনারাই পারবেন, আপনাদের দ্বারাই হবে। ওকে, তাহলে আজকে আর অতিরিক্ত কিছু পড়াবো না। আমরা ফিজিক্যাল ক্লাস মানে একবার ফেস টু ফেস ক্লাসে আমরা এই যে একটা কঠিন একটা ইকুয়েশন আছে, এই যে দেখতেছেন না, ডিফ্লেকশন বাই সিঙ্গেল স্লিট লোকেটিং মিনিমা, এটা আমরা ওই দিন দেখাবো আর কি। ফিজিক্যালি যখন আমরা ক্লাসে থাকি তখন আমরা এই ইকুয়েশনটা দেখাবো। এটা দেখার জন্য আবার একটু আপনাকে একটু মনোযোগ দিতে হবে, সময় নিয়ে দেখতে হবে। ঠিক আছে? পারবেন, অসুবিধা নেই, পারবেন। তাহলে আর কয়েকটা ক্লাস নিলে আমরা সিলেবাসের একটা জায়গায় পৌঁছে যাবো, অসুবিধা নেই। ওকে, বেস্ট অফ লাক। একটু অ্যাটেন্ডেন্স দিয়ে দিন। আমি আপনার সিআর কে একটু রিকোয়েস্ট করবো জি স্যার, আমি অ্যাটেন্ডেন্স আমি আপ- অ্যাটেন্ডেন্স নিয়ে একটু হোয়াটসঅ্যাপে দিয়ে দিন। জি স্যার। আমি দেখি অনলাইনে আপনাদের আমাকে ইয়ে করছে কিনা, মানে আমার যে আইডি অনুযায়ী আপনার সেকশন অনুযায়ী আমাকে যদি ওখানে তারা অ্যাড করে আমি অনলাইনে অ্যাটেন্ডেন্স দিতে পারবো। ওকে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অল, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।